আজ একটা কল্পবিজ্ঞানের গল্প দিয়ে শুরু করা যাক, কাল একটা কল্পবিজ্ঞানের গল্প দিয়ে শুরু করা যাক, পরশু একটা কল্পবিজ্ঞানের গল্প দিয়ে শুরু করা যাক। গল্পটা মোটামুটি এইরকম। গল্পের নায়ক বেরিয়েছেন সমুদ্র যাত্রায়। সমুদ্র শান্ত, মিঠেমন্দ হাওয়া দিচ্ছে, কিন্তু হঠাৎ একদিন প্রবল ঝড়ে জাহাজটা একেবারে উড়ে গিয়ে সোজা চাঁদে ল্যান্ড করলো। তো চাঁদে চড়ে নায়ক দেখলেন সেখানেও মানুষের মতো দেখতে নানা রকমের প্রাণী, মানে এলিয়েন্স, গিজগিজ করছে। বড় বড় শহর, রাস্তাঘাট ইত্যাদি। ওদিকে চাঁদ আর সূর্যের লোকেদের মধ্যে তখন ঘোরতর যুদ্ধ বেঁধে গেছে, মানে একেবারে স্পেস ব্যাটল যাকে বলে। কিসের জন্য? না কে কার গ্রহে উপনিবেশ বসাবে সেই নিয়ে। তারপর গপ্প আরও এগোয়। উড়ন্ত দ্বীপ, নানা রকমের সব অদ্ভুতুরে ক্যারেক্টার, মানে আধা মানুষ অর্ধেক অন্য কোনো জন্তু। সমুদ্রের মধ্যে বিশাল তিমির পেটের ভেতরে পুরো একটা শহর, মানে আরও নানাবিধ জিনিসপত্র। শুনে মনে হচ্ছে আধুনিক সায়েন্স ফিকশন সিনেমার ট্রেলার, বা নিদেন পক্ষে ওই হিচহাইকার গোছের কোনো লেখা, তাই না? তাহলে বলুন তো, এই গপ্পটা কবে লেখা হয়েছে বলে মনে হয়? 60 বা 70-এর দশক, কিংবা হয়তো আরেকটু আগে, মানে ওই 1800-র দিকে, 19 শতকে? এর চেয়ে পুরনো নিশ্চয়ই হবে না। এক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। এই গপ্পটা প্রায় 2000 বছরের পুরনো, ওই ধরুন 2য় শতক নাগাদ লেখা। লেখক লুসিয়ান অফ সামোসাটা, এবং এটাই সম্ভবত পৃথিবীর প্রথম সার্ভাইভিং সায়েন্স ফিকশন। এবার প্রশ্ন উঠতেই পারে, এর আগে কি উষ্টুম ধুষ্টুম গপ্প আর লেখা হয়নি? নিশ্চয়ই হয়েছে। তাহলে সেগুলোকে সায়েন্স ফিকশন হিসেবে কনসিডার করছি না কেন? দেখুন, সভ্যতার আদিকাল থেকেই, মানে সর্বযুগে সর্বকালে বহু ফ্যান্টাস্টিক্যাল লেখাপত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের ইয়াম্বুলাসের আইল্যান্ডস অফ দ্য সান থেকে শুরু করে গিলগামেশের এপিক, বা প্রাচীন এশিয়ার নানা রকমের ফোক টেলস, সর্বত্রই এইরকম উদাহরণ ভুরি ভুরি। তাহলে সায়েন্স বা ফ্যান্টাসির প্রসঙ্গে পরে আসছি, তার আগে ফিকশন ব্যাপারটা নিয়ে একটু তলিয়ে দেখা যাক। লুসিয়ানের আগে যা সব লেখাটেখা হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই ফিকশন হিসেবে চিহ্নিত করা যায় না। ওই যে একটু আগে গিলগামেশের কথা বলছিলাম, সেটা কিন্তু সাধারণত কালেকটিভ মিথ বা কিংবদন্তি হিসেবেই বিবেচিত, মানে যা লোককথা আর সাংস্কৃতিক মেমোরিতে মৌলিকভাবে প্রবেশ করে। জেফ্রি টেগে তার দি ইভলিউশন অফ দ্য গিলগামেশ এপিক বইতে বলছেন, গিলগামেশ সম্ভবত বহু ভাষা আর কালচারের স্তরভিত্তিক মৌখিক আর ঐতিহাসিক প্রথার ফসল, মানে নট পিওর ফিকশন বাট কালচারাল মেমোরি। আবার ইয়াম্বুলাসের আইল্যান্ডস অফ দ্য সান, এর ন্যারেটিভ আবার একেবারে ইউটোপিয়ান। যদিও এখন আর তার কোনো সার্ভাইভিং কপি নেই, তবে টুকরো টাকরা যেসব রেফারেন্স থেকে গেছে সেটা পড়লেই মনে হয় পরের দিকের ওই টমাস মুরের ইউটোপিয়ার একদম হেলেনিক সংস্করণ। এই প্রসঙ্গে ডাকো সুভিন তাঁর দ্য অল্টারনেট আইল্যান্ডস প্রবন্ধে টমাস মুরের ইউটোপিয়ার সাথে তুলনা করে বলছেন, মোরের ভাবধারার সবচেয়ে কাছাকাছি আর গুরুত্বপূর্ণ রচনা হলো ইয়াম্বুলাসের এক টুকরো লেখা, যেখানে বলা হচ্ছে ওই ইকুয়েটারের কাছে কোনো একটা দ্বীপপুঞ্জের কথা, মানে আইল্যান্ডস অফ দ্য সান যাকে বলছে। সেখানে প্রকৃতি ম্যাজিক্যালি উর্বর, যার ফলে মানুষ প্রাইভেট প্রপার্টি আর স্টেট অ্যাপারেটাস ছাড়াই ঢিলেঢালা এক কালেকটিভ সমাজে বাস করতে পারে। আবার ডেভিড উইনস্টন তার ইয়াম্বুলাসিস আইল্যান্ডস অফ দ্য সান লেখায় বলছেন, আ ভিশন নট অফ আ নিউ সোশ্যাল অর্ডার বাট অফ আ নিউ ন্যাচারাল অর্ডার হুইচ নেসেসারিলি এন্টেলস দ্য ফর্মার। কাজেই বুঝতেই পাচ্ছেন, ইয়াম্বুলাসের লেখাকে হয়তো প্রথম পলিটিক্যাল বা প্রোটো সোশ্যালিস্ট রোম্যান্স বলা চলে, কিন্তু ট্র্যাডিশনাল ফিকশন নয়। ওদিকে নিজের গপ্প শুরুতেই লুসিয়ান বলে দিচ্ছেন, আমি যা বলছি তা সম্পূর্ণ মিথ্যে, আমি যা বলছি এক্কেবারে বিশ্বাস করবেন না। মানে গপ্পে ঢোকার আগেই এটা যে স্রেফ গপ্প সেই ব্যাপারটা এক্কেবারে ক্লিয়ার, স্বঘোষিত ফিকশন। আচ্ছা, ফিকশন না হয় বোঝা গেল, কিন্তু সায়েন্স তকমাটা লাগানো যায় কি? দেখুন, লুসিয়ানের গপ্পের কয়েকটা কোর উপাদান সেটাকে তৎকালীন অন্যান্য টল টেলসের থেকে স্বতন্ত্র করে তোলে। মানে ওই স্পেস ট্রাভেল, চাঁদের বা সূর্যের কিম্ভূত এলিয়েন্স, মহাকাশযানে ধুন্ধুমার স্পেস ব্যারো, অতি উন্নত সব যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদি ইত্যাদি। এই সবগুলোই কিন্তু সে যুগের মেটেরিয়াল কন্ডিশনসে খাপ খাওয়ানো খুব মুশকিল। বর্তমানে সাইফাই বলতে আমরা যেটা বুঝি, বা সায়েন্স ফ্যান্টাসি, তার অনেক উপাদানই ইরিলি এসবের সাথে মারাত্মক সিমিলার। তাহলে লুসিয়ান কি টাইম ট্রাভেল জানতেন? নিশ্চয়ই নয়। এবং আরেকটু তলিয়ে ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হবে।
লুসিয়ান যে সময় গপ্পটা লিখছেন, মানে ওই 2য় শতক নাগাদ, সম্ভবত অ্যাথেন্স বা ওই আশপাশের কোনো একটা জায়গায় বসে, গ্রিক চলে গিয়ে রোমান সাম্রাজ্য তখন মানে জাঁকিয়ে বসেছে একেবারে বিশাল বিস্তার। এদিকে সেকেন্ড সফিস্টিকের কালচারাল ইনফ্লুয়েন্সের রমরমে বাজার, মানে গ্রিসের তখন রাজনৈতিক ক্ষমতা সীমিত হলেও সাংস্কৃতিক প্রতিপত্তি বিশাল। প্রাচীন গ্রিক মাস্টার্সদের মাথায় করে রেখেছে রোমানরা। হেলেনিক শিক্ষা, ওরেশনের একেবারে পুনর্জাগরণ পর্যায়ে। ক্লাসিক্সের ঢঙে লেখালেখিও বেরোচ্ছে অনেক, বেশিরভাগই আবার ফিলোসফিক্যাল ডিবেট বা লম্বা চওড়া ভ্রমণ বৃত্তান্ত। যাই হোক, দর্শনের ওই চর্বিত চর্বণ বা ওই সত্যি ঘটনার নামে চালিয়ে যাওয়া একঘেয়ে ট্রাভেলগস লুসিয়ানের বোধহয় খুব একটা পোষাচ্ছিল না। তার লেখার শুরুতেই এইসব টল টেলসের ঠাকুরদা স্বয়ং হোমারকে ঠুকে তিনি বলছেন, দ্য ফাদার অ্যান্ড ফাউন্ডার অফ অল দিস ফুলেরি ওয়াজ হোমার্স ইউলিসিস। ইয়াম্বুলাস, টিশিয়াস কেউ বাদ যাননি। টিশিয়াস, দ্য সান অফ কি উচ্চারণ হবে, টিশিওচুস, যাকে the Nidian wrote of the region of the Indians and the state of those countries, matters which he neither saw himself nor ever heard come from the mouth of any man. Iambulus also wrote many strange miracles of the great sea, which all men knew to be lies and fictions, yet so composed that they want not their delight, and many others have made choice of the like argument, of which some have published their own travels and peregrinations. তার কয়েক লাইন পরেই আবার তিনি লিখছেন, সবাই ঢপ মারলে আমিও মারব। মানে ধরুন ওই পাশের পাড়ার অমুক বাবু রোজ চা মুড়ি খেতে খেতে বলেন, ওই সেদিন অ্যান্টার্কটিকায় গিয়ে একটা ডাইনোসরের সাথে কাটলেট খেয়ে এলাম, এবং সবাই সেসব শুনে মানে ধন্য ধন্য করে। এবার সেসব শুনে একদিন আপনিও আর থাকতে না পেরে বললেন, এই আর এমন কি, আমিও তো গত নরসু মঙ্গল গ্রহে গিয়ে কুতুলুর সাথে ফুটবল খেলে এলাম এবং 2-0 জিতেছি। মানে লুসিয়ানের লেখা তৎকালীন স্থূল গপ্পবাজদের প্রতি তীক্ষ্ণ স্যাটায়ার, সন্দেহ নেই। যদিও শোনা যায় লুসিয়ানের এইসব লেখা নাকি কেউ কেউ বিশ্বাসও করে ফেলেছিল। আমাদের পাল্প ফিকশনের ভিডিওটা এক জায়গায় ইতিহাসবিদ র্যালফ ফক্সের প্রসঙ্গ টেনে বলেছিলাম, কন্টেন্ট সর্বদাই তার উপযোগী ফর্মকে খুঁজে নেয়। লুসিয়ানের স্যাটায়ার কন্টেন্টও ওভার দ্য টপ, ঢপের চপ গপ্পগাছাকে ঠুকে খিল্লি করার জন্যই আরও ওভার দ্য টপ একটা ফর্ম খুঁজে নিয়েছিল। এই লিটারারি ক্রিটিসিজমের বেসে চাঁদ, সূর্য, এলিয়েন, মানে প্লট ডিভাইস সব মিলেমিশে এমন একটা চেহারা নিচ্ছে যে মনে হচ্ছে প্রায় আধুনিক সায়েন্স ফিকশন। লুসিয়ানের দ্য ট্রু স্টোরি আদতে স্পুফ হলেও একটা কথা স্বীকার না করে উপায় নেই যে অ্যাক্সিডেন্টাল হলেও এর আপাত বিজ্ঞানের মোড়ক সেই সময়ের তুলনায় চমকপ্রদ। আগেই যেটা বলছিলাম, সায়েন্স ফিকশন হতে গেলে যে স্পেকুলেটিভ উপাদানগুলো দরকার তার মোটামুটি সবকটাই এতে আছে। এবং ডার্কোসোফিনের মতে, যেহেতু লুসিয়ানের ন্যারেটিভ আমাদের পরিচিত অভিজ্ঞতাগুলোকে অচেনা বা অস্বাভাবিক করে তোলে, মানে পাঠকের একটা কগনিটিভ এস্ট্রেঞ্জমেন্ট তৈরি হয়, মানে ওই ধরুন একটা বৌদ্ধিক বিচ্ছিন্নতা, এই গপ্পকে নির্দ্বিধায় সাইফাই বা নিদেনপক্ষে প্রোটো সাইফাই বলাই যায়, সে তার লেখার পারপাস যাই হোক না কেন। একটা জিনিস ভেবে দেখুন, 2000 বছর আগে লুসিয়ানের সেই ছদ্ম টেকনোলজিক্যাল অপটিমিজমের মোড়ক এখনও রেলেভেন্ট। এইটা সম্ভব হলো কি করে? এক্ষেত্রে লুসিয়ানের জিওগ্রাফিক্যাল পজিশন তাকে ডেফিনেটলি সাহায্য করেছিল। ভেবে দেখুন, এজিয়ান সমুদ্রপাড়ের গ্রিস বা তার আশেপাশের অঞ্চল পরপর কত সাম্রাজ্যকে হাউস করেছে, মানে অতি প্রাচীন ক্রিট বা মিনোয়ান থেকে শুরু করে গ্রিক, রোমান, এমনকি কিছু ক্ষেত্রে পরবর্তী বাইজেন্টাইন অবধি। এইরকম কালচারাল কন্টিনিউটি পৃথিবীর ইতিহাসে রেয়ার, আর সেই কন্টিনিউটি ছিল বলেই হয়তো এখনও আমাদের মানে মানব সভ্যতার বর্তমানকালেও সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। এক বিখ্যাত দাড়ি বুড়ো প্রাচীন গ্রিসকে বলেছিলেন মানবজাতির এক অর্থে শৈশবকাল, মানে বলা যেতে পারে বর্তমান মানব সভ্যতার চিরস্থায়ী শিল্প আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদিও এটা ঠিকই যে গ্রিক কালচারাল ফর্মের এই রমরমার একটা কারণ অবশ্যই মধ্যযুগের রেনেসাঁ এবং পরবর্তীকালে পাশ্চাত্য কলোনিয়ালিজমের বিস্তার। তবুও এই ক্ষেত্রে মানতেই হবে তিনি বোধহয় খুব একটা ভুল বলেননি। কিন্তু লুসিয়ানের এই লেখা কি শুধুই স্পুফ বা সাইফাইয়ের তকমাতেই বাঁধা থাকবে? তাঁর নিজের সময়ের রাজনৈতিক বা সামাজিক ছাপ কি তাতে একেবারেই শূন্য? দেখুন, গ্রিকে বইপত্র লিখলেও লুসিয়ান নিজে কিন্তু সম্ভবত ছিলেন সিরিয়াক, বর্তমান তুর্কির মানুষ। হেলেনাইজড হলেও ওই তথাকথিত আসল গ্রিক বা রোমান কিন্তু নন।
এথেন্সে বাসা বাঁধবার আগে নাকি তিনি টোটো করে বেরিয়েছেন রোমান সাম্রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সীমান্তের প্রান্তিক সভ্যতার ওপর জবরদখল আর কালচারাল ইম্পোজিশন, এগুলো কি তার নজরে আসেনি? হয়তো পড়েছিল, এবং সেজন্যেই তার স্যাটায়ারের ছত্রে ছত্রে সাম্রাজ্যবাদের অভিঘাত স্পষ্ট। চাঁদ সূর্যের উপনিবেশবাদ, উচ্চমার্গীয় বাগ্মিতার পরতে তাদের লোভী ভয়ঙ্কর ইম্পিরিয়াল মনোভাব সব স্পষ্ট একেবারে। অত বড় রোমান সাম্রাজ্যের বিউরোক্রেটিক অক্ষমতা বা পাওয়ার সম্পর্কিত প্যারানয়া তার লেখায় বারবার ফুটে উঠেছে। সবচেয়ে বড় কথা, বিজিত কালচারের প্রতি আগ্রাসী সাম্রাজ্যের যে উদাসীনতা, নিজের ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে সেই প্রসঙ্গ তিনি এড়িয়ে যাবেন, এটা একেবারেই কষ্টকল্পনা। মোদ্দা কথাটা হলো, তৎকালীন সাম্রাজ্যের আর্থসামাজিক মেটিরিয়াল বেস তার গপ্পে পূর্ণ মাত্রায় প্রতিফলিত। লুসিয়েন কোথায় বসে এ গপ্প ফেঁদেছিলেন সেটা সঠিকভাবে বলা যদিও শক্ত, তবে মোটামুটি আন্দাজ করা যায় ওই এথেন্সের কাছেই কোথাও একটা হবে, মানে কালচারাল ক্যাপিটাল। রোমান সাম্রাজ্যের ওইসব বর্ডারের গোলমাল সবসময় হয়তো সেখানে এসে গোল পাকাচ্ছে না, হয়তো তুলনামূলকভাবে খানিক স্টেবল। কাজেই সেকেন্ড সফিস্টিকের বৈশ্বিক মননের উচ্চশিক্ষিত এলিট শ্রেণী সেখানেই থাকবেন, তাতে আর আশ্চর্য কি? লুসিয়ানের লেখা তাদের সমাজের এই সুপারস্ট্রাকচার, মানে ওই রেটরিক্যাল প্রেস্টিজকেই খিল্লি করে। সাহসটা বুঝে দেখুন একবার। তাহলে মধ্য ব্যাপারটা কি দাঁড়ালো? লুসিয়ানের দ্য ট্রু স্টোরিকে বিশ্বের ওই প্রথম সাইফাই এইরকম একটা গোদা তকমা দিয়ে না দাগিয়ে তার নুয়ান্সগুলোকে বুঝে সেগুলোকে সেলিব্রেট করা দরকার। স্টিভেন ডি স্মিথ তার লুসিয়ানস ট্রু স্টোরি অ্যান্ড দ্য এথিক্স অফ এম্পায়ার লেখায় বলছেন, ফর দ্য কনসার্নস অফ লুসিয়ানস টেক্সট transcend the immediate political and social concerns of the late 2nd century CE. অর্থাৎ লুসিয়ানের এই গপ্প তার সমকালকে অনেকটাই অতিক্রম করছে। আসলে শিল্পের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো বিকাশের সাথে সাথে আপেক্ষিক স্বাধীনতা বজায় রাখা। কোনো শিল্পকর্ম ইতিহাসগতভাবে নির্দিষ্ট সামাজিক কাঠামোর সাথে যুক্ত থাকলেও পরে সেই কাঠামো বিলুপ্ত হয়ে গেলেও তার মানে শিল্পের তাৎপর্য হারিয়ে যায় না, মানে কিছু কিছু ক্ষেত্রে। আর এই যে ট্রান্সেন্ড করছে শিল্প, প্রোডাক্ট অফ ইটস টাইম হয়েও, তার থেকে একটা জিনিস অন্তত স্পষ্ট, শিল্প একটা নির্দিষ্ট সামাজিক অর্থনৈতিক ভিত্তিতে জন্ম নিলেও তার নিজস্ব প্রেক্ষাপট থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে এমন শ্রোতা বা পাঠকের কাছে পৌঁছতে পারে যারা সম্পূর্ণ ভিন্ন ঐতিহাসিক ও বস্তুগত পরিস্থিতিতে বাস করছে। মানে হলো ওই রিলেটিভ অটোনমি, মানে আপেক্ষিক স্বনিয়ন্ত্রণ। অর্থনৈতিক ভিত্তি শিল্পকে শর্তাধীন করে বটে, কিন্তু যান্ত্রিকভাবে তার রূপ বা তাৎপর্যের সবটুকু নির্ধারণ করে দেয় না। অর্থাৎ রিডাকটিভ বা সিম্পলিস্টিক ডিটারমিনিজমের ঠুলি এখানে একেবারেই অচল। তা সে যে যাই ভুল ইন্টারপ্রেট করুক না কেন। আচ্ছা, একটা কথা মাথায় রাখা ভালো, ওই যে অতকাল আগের ইতিহাস নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, এই ঘটনাগুলো মানে এই লুসিয়ান কোথায় থাকতেন, কি করতেন ইত্যাদি ইত্যাদি, এগুলোর তো কোনো সরাসরি ঐতিহাসিক প্রমাণ নেই। এরও তার লেখা থেকে যা পাওয়া যায় আর কি সেই সময়কার ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের ব্যবহার করা তথ্যের সোর্সগুলো প্রত্যেকটা ডিসক্রিপশানে দেওয়া আছে। এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো সময় সুযোগ হলে দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আগে না করে থাকেন। হে হে হে।